1972 সাল পাপিয়া দেবীর যিনি হাজবেন্ড সুধীন মুখার্জি, সুধীনবাবু, তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেন। উত্তর 24 পরগনার কোনো একটা জায়গায় ওনার ট্রান্সফার হয়। সুধীনবাবুকেও কিন্তু সেই রকমই একটা বাড়ি প্রোভাইড করা হয়েছিল। বাংলোটা এমনিতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম সুন্দর তার গঠন। আর বাংলোর ঠিক পিছন দিকে ছিল একটা বিরাট বড় পুকুর। এবার হঠাৎ উনি দেখলেন যে পুকুরটার ঠিক মাঝখানটাতে একটা পুতুল ভেসে রয়েছে। জলের তলা থেকে একটা কচি হাত বেরিয়ে এসে পুতুলটাকে যেন গ্র্যাব করে পুকুরের মধ্যে টেনে নিল। এরকম একটা দৃশ্য কিন্তু উনি, ভয়ঙ্কর একটা দৃশ্য উনি দেখতে পেলেন। ওনার স্পষ্ট এইবার মনে হলো এই যে ঘরটাতে উনি ঢুকেছেন, এই ঘরের একদম কর্নারে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। এবার যেই উনি ঘরটা থেকে বেরোতে যাবেন, অমনি একটা বাচ্চা মেয়ের কণ্ঠ, কান্না ভেজা কণ্ঠ, সেই কণ্ঠটাই যেন ওনাকে বলে উঠল, মা আমার সাথে খেলবে। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার রাত 9টা আমি আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। এই ঘটনা আমাকে পাঠিয়েছেন সোনারপুর নিবাসী পাপিয়া মুখার্জি নামে একজন ভদ্রমহিলা। ইনি খুবই প্রবীণ একজন মহিলা, অনেকটাই বয়স। এই ঘটনাটা ওনার সাথে ঘটে ওনার যখন একদম অল্প বয়স ছিল, মানে ঠিক বিয়ের পর এরকম টাইমের কথা বলছি। সেই সময়ে এই ঘটনাটা ওনার সঙ্গে ঘটে, যার ব্যাখ্যা আজ অবধি উনি কিন্তু ঠিকভাবে পাননি। কীরকম হয় ব্যাপারটা, 1972 সাল, আমি একটু গোড়ার দিক থেকে বলি। তার আগে ওই পাপিয়া দেবী যিনি আর কি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, তার একটু পরিচিতিটা দিয়ে নেওয়া দরকার। তা পাপিয়া দেবীর যিনি হাজব্যান্ড, যিনি স্বামী, তার নাম হচ্ছে সুধীন মুখার্জি, সুধীনবাবু। তাই সুধীনবাবু যেই সময়কার কথা বলছি, সেই সময় তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেন। তা সরকারি চাকরি আপনারা জানেনই প্রত্যেকে। এবার এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় তো বদলি হতে হয়, তা সুধীনবাবুর ক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই কাজ করতেন, ট্রান্সফারেবল জব, এবং যেখানেই যেতেন পাপিয়া দেবী কিন্তু সঙ্গেই থাকতেন। এবার নর্থ বেঙ্গলে উনি পোস্টেড ছিলেন, নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায়। সেখান থেকে পরবর্তীকালে উনি ওই উত্তর 24 পরগনার কোনো একটা জায়গায় ওনার ট্রান্সফার হয়, সেখানে এসে উনি থাকা শুরু করেন। এবার স্বাভাবিকভাবে পাপিয়া দেবীও আসেন। আপনারা জানেন যে যারা এরকম ব্লক ডেভেলপমেন্ট অফিসার হন, তাদেরকে সরকারের পক্ষ থেকে কিন্তু একটা বাংলো প্রোভাইড করা হয়, মানে একটা বাড়ি, বাসস্থান প্রোভাইড করা হয়। তা সুধীনবাবুকেও কিন্তু সেই রকমই একটা বাড়ি প্রোভাইড করা হয়েছিল। এবার এই বাড়িটার কিছু ব্যাপার আমি একটুখানি বলে দিই আপনাদের। এই বাড়িটা লোকালয় থেকে একটুখানি আলাদা, একটুখানি তফাতে ছিল আর কি, একটু একটু আউটস্কার্টসের দিকে, মানে যেই জায়গাটাতে উনি কাজ করছেন মেনলি, সেই এলাকায় যে জনবসতি, সেখান থেকে একটুখানি দূরে, মানে খুব দূরে না হলেও একটুখানি দূরে, আশপাশে বাড়িঘরদোর খুবই কম ছিল। তো ওরকম একটা জায়গায় বাংলোটা ছিল। নিয়মিত দেখভাল করবার জন্য একজন ভৃত্যস্থানীয় একজন ব্যক্তিকেও প্রোভাইড করা হয়, তা যার নাম ছিল গোপাল। তা ওনারা প্রত্যেকেই ওনাকে গোপালদা বলে ডাকতেন, একজন একটু বয়স্ক লোক, তখন ওনার যথেষ্টই বয়স ছিল। এবার এই যে বাংলোটা এমনিতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম সুন্দর তার গঠন। আর বাংলোর ঠিক পিছন দিকে ছিল কিন্তু একটা পুকুর, একটা বিরাট বড় পুকুর। এবার এই পুকুরটা ঠিক বাংলোর যে মেন কম্পাউন্ডটা, তার মধ্যে ছিল না, কম্পাউন্ডের বাইরে ছিল, কিন্তু বাংলোর একদম পিছন দিকে। এবং বাংলোতে দাঁড়ালে পরে বাংলোর পিছন দিকের যে বারান্দাগুলো বা পিছন দিকে পাঁচিলের গায়ের যে জায়গাগুলো, সেই প্যাসেজগুলোতে দাঁড়ালে কিন্তু ওই পুকুরটাকে বেশ ভালোভাবেই দেখা যেত। এই পুকুরের কথাটা আমি এত কেন বলছি, তার কারণ এই পুকুরকে কেন্দ্র করেই কিন্তু মূল ঘটনাটা, মানে পুকুরের একটা ভূমিকা এখানে আছে। আমি যত ঘটনাটা আরও এগোবো, তত আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন। এবার
সুধীনবাবু তো কাজে যোগ দিলেন, ওই বাংলোটাতে থাকা শুরু করলেন। গোপালদা ওনাদের মানে দেখভাল করবার জন্য, হ্যাঁ, বা বাড়ির ফরমাস খাটবার জন্য উনি তো রয়েছেন। বেশ কিছুদিন যাওয়ার পর পাপিয়া দেবীর একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। কীরকম? সুধীনবাবু তো সকালবেলা অফিসে বেরিয়ে যান, সন্ধ্যার মধ্যে বাড়ি ঢোকেন। এবার বিকেল নাগাদ, মানে এই 4টে 4:30 এরকম টাইমে, এই টাইমে পাপিয়া দেবীর একটা অভ্যাস ছিল যে বাংলোর সামনে যে উঠান মতো রয়েছে, একটা বাগানের মতো করা, সেই বাগানে তিনি মোড়া পেতে বসতেন এবং বিভিন্ন রকমের বইপত্র তিনি পড়তেন, ম্যাগাজিন ট্যাগাজিন পড়তেন। তা সেই দিনও এটার কোনো ব্যতিক্রম হয়নি। ভদ্রমহিলা ওই বাইরে বসে তিনি পড়ছেন, এরকম মোড়ায় বসে ওই বই পড়ছেন। হঠাৎ ওনার মনে হলো ওনার ঠিক পিছন দিয়ে কেউ একটা যেন পাস করলো, এবং সেটা মানে খুব আস্তে আস্তে গেল সেরকমটা নয়, একটু দৌড়ে, একটু দ্রুত বেগে ছুটে চলে গেলে, মানে কেউ আমাদের পিছন থেকে ছুটে চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে, আমরা সেই ব্যাপারটা ফিল করব। তা সেরকমই একটা ফিলিং কিন্তু ওই পাপিয়া দেবীর হয়। এবার এইটা মনে হওয়ার সাথে সাথে পাপিয়া দেবী শুনতে পেলেন, একদম পরিষ্কার শুনতে পেলেন যে একটা কান্নার আওয়াজ, এবং সেই কান্নার আওয়াজটা কোনো একটি মেয়ের, এবং সে কিন্তু মানে খুব অপরিণত বয়সের একটি মেয়ে, মানে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ কিন্তু তার কানে এলো। তা এবার পাপিয়া দেবী এটা শুনে উঠে পড়লেন মোড়া ছেড়ে। এবার আশপাশে দেখলেন, কাউকে কোথাও দেখতে পাচ্ছেন না। উনি মানে মানে প্রচণ্ড রকম ইমোশনাল, আবেগপ্রবণ একজন মহিলা। তো উনি ভাবলেন যে কোনো বাচ্চা এখানে ভুল করে ঢুকে পড়ে কান্নাকাটি করছে কি না, বা এরকম কিছু। তা উনি চারপাশ ঘুরে দেখলেন, কোথাও কিন্তু কোনো রকম কোনো বাচ্চা মেয়ের চিহ্ন পর্যন্ত তিনি দেখতে পেলেন না। এদিক সেদিক দেখছেন। এবার এই যে গোপালদা, এই যে ব্যক্তি, তিনি কিন্তু সেই মুহূর্তে বাংলোর ভেতরে কিছু টুকটাক কাজ করছিলেন। তিনি কোনো একটা দরকারে বাইরে বেরিয়ে এসছেন। তা বাইরে বেরিয়ে আসাতে ওই পাপিয়া দেবীকে ওরকমভাবে দেখে, মানে কাউকে একটা খুঁজছেন। তা উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি কাউকে খুঁজছেন ম্যাডাম? তা তখন পাপিয়া দেবী বললেন যে আচ্ছা গোপালদা, আমার মনে হলো আমি এখানে বসে বই পড়ছিলাম, আমার মনে হলো আমার ঠিক পিছন দিয়ে কেউ একটা দ্রুত গতিতে পাস করলো, এবং তার সাথে সাথে আমি কিন্তু একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পেয়েছি। তা তুমি কি এরকম কাউকে দেখেছো, মানে হঠাৎ করে কাউকে দেখতে টেকতে পেয়েছো যে এই বাংলোর মধ্যে ঢুকে পড়েছে, ভুল করে বেরোতে পারছে না, তারপরে কাঁদছে, এরকম কাউকে দেখেছো? তা তখন গোপালদা বললেন যে না, আমি তো এরকম কাউকে দেখিনি। বলে উনি কিন্তু ওই জায়গাটা ছেড়ে চলে গেলেন। এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে যখন গোপালদা বললেন যে না আমি কাউকে দেখিনি, এই উত্তর দেওয়াটার মধ্যে কিন্তু স্বাভাবিকত্ব খুব একটা ছিল না। মানে ওই মেয়ে কাঁদছে বা কাউকে একটা ছুটে চলে গেছে মনে হয়েছে পাপিয়া দেবীর, এইটা বলাতে গোপালদার চোখে মুখের অভিব্যক্তিটা কিন্তু একটু আলাদা রকমের ছিল, একটু অন্য রকমের ছিল। মানে উনি যেন একটুখানি ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছেন, বা একটুখানি বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন, এই রকম কিন্তু একটা ভাবভঙ্গি ওনার মুখের মধ্যে লক্ষ্য করা গেছিল। এবং পাপিয়া দেবীরও নজর কিন্তু এটা এড়ায়নি, উনিও কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তা যাই হোক, তা সেই মোমেন্টে বা সেই মুহূর্তের জন্য উনি এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। এবার সেই দিন রাতে আবারও কিন্তু পাপিয়া দেবীর সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে, এবং সেটা আরও বেশি ভয়ঙ্কর। মানে এই যে ঘটনাটা ঘটলো তার থেকে আরও অনেক বেশি ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু রাতের দিকে ঘটলো। কীরকম? রাত তখন অনেকটাই গভীর। পাপিয়া দেবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে গিয়ে উনি অনুভব করছেন যে ওনার প্রচণ্ড রকমের জল তেষ্টা পেয়েছে। এবার বেডরুমে যেখানে উনি শুয়েছিলেন, সুধীনবাবু ওনার পাশে অগরে ঘুমাচ্ছেন, তা সেখানে কোনো জলের বোতল ছিল না। তা তিনি কি করলেন, বেডরুম থেকে বেরিয়ে এসে, যেটা ড্রয়িং রুম মানে ডাইনিং হল, ড্রয়িং রুম যাই বলুন না কেন, সেখানে টেবিলের ওপর একটা জাগ রাখা ছিল। এবার সেই জাগটা নিতে এসে, জাগটা তিনি নিয়েছেন, নিয়ে যখন আবার ঘরের দিকে চলে যাবেন, তখনও কিন্তু আবারও ওনার সেই বিকেলবেলার মতো একই রকমের অভিজ্ঞতা হলো। ওনার বারবার মনে হতে লাগলো ওনাকে কেউ প্রদক্ষিণ করে ঘুরছে, মানে ওই এন্টার ডাইনিং হলটাতে উনি ব্যতীত আরও কেউ কিন্তু রয়েছে। ওনার প্রথমটায় মনে হলো যে গোপালদা হয়তো এসছেন কোনো একটা কাজে বা কোনো একটা দরকারে হয়তো এসছেন, কিছু নিতে টিতে এসছেন। তা গোপালদার নাম ধরে তিনি বার কয়েক ডাকলেন, কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না, কাউকে দেখাও গেল না, ভেতরটা পুরোটাই অন্ধকার। এইবার
একটা ব্যাপার কিন্তু ওনার খুব অবাক লাগলো, সেটা হলো কেউ যদি এই বাড়ির মধ্যে ঢুকে থাকে সে ঢুকবে কী করে, কারণ সদর দরজা বন্ধ, পেছনের সমস্ত দরজা বন্ধ, বাড়ির যে মেন গেটটা, বাংলোটার যে মেন গেট, এন্ট্রান্স গেট, সেইটাতে পর্যন্ত তালা দেওয়া। তাহলে কে এই মোমেন্টে ঢুকবে? আর আর কেউ যদি ঢুকে থাকেও, যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে কেউ ঢুকেছে এখানে, তাহলে সে তো চট করে বেরোতে পারবে না, তাহলে কাউকে দেখা যাচ্ছে না কেন? তা উনি এদিক সেদিক ঘোরাঘুরি করে, হ্যাঁ, বিভিন্ন জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, একটু ভয়ও জাগলো মনের মধ্যে। তা এরকম যখন উনি খোঁজাখুঁজি করছেন, তখন কিন্তু আবারও একটা কান্নার আওয়াজ শুরু হলো। ওই সেই বিকেলবেলায় যেরকম মেয়ে কণ্ঠে, একটা বাচ্চা মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ তিনি শুনেছিলেন, আবারও কিন্তু সেই একই রকমের আওয়াজ শুরু হলো, এবং সেটা ওই এন্টার ডাইনিং হলের আনাচে কানাচে কিন্তু শোনা যেতে লাগলো। মানে একবার একটা দিক থেকে আসছে, তারপরে আবার আরেকটা দিক থেকে আসছে, এরকম বিভিন্ন দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, এরকম কিন্তু ঘটতে লাগলো। এবারে কি হলো, উনি প্রথমটা একটু ভয় পেলেন, উনি ভাবলেন যে সুধীনবাবুকে ডাকবেন, কিন্তু উনি খুব ভালো করেই জানতেন যে সুধীনবাবু এই সমস্ত ব্যাপার খুব একটা মানেন না, খুব একটা বিশ্বাস করেন না, উনি হয়তো এটাকে পুরোপুরি মানসিক সমস্যা হিসেবে দাগিয়ে দেবেন। তাই তিনি প্রথমটাই সুধীনবাবুকে ডাকতে গিয়েও পিছপা হয়ে এলেন, পিছিয়ে এলেন, এবং ওনার মনে হলো যে আমি একা এই ব্যাপারটা দেখব, আমি একাই এই রহস্যের উন্মোচন করব, এখানে আমার কারোর কোনো সাহায্যের দরকার নেই। এবার চারিদিক উনি খুঁজছেন, খুঁজতে খুঁজতে রান্নাঘর, যেটা কিচেন, সেই কিচেনের ঠিক পাশে একটা ঘর রয়েছে, যেই ঘরটাতে একটুখানি অদরকারি জিনিসপত্র স্টাক করে রাখা থাকে। এবার উনি ওই ঘরটায় গেছেন, দেওয়াল হাতড়ে মানে সুইচ জ্বালানোর চেষ্টা করছেন, মানে আলো জ্বালানোর চেষ্টা করছেন। এবার নতুন, উনিও তো বেশি দিন হয়নি এই বাড়িতে এসছেন, তাই কোথায় কি সুইচ থাকে না থাকে ওনার অতটাও মুখস্থ হয়নি, এখনও মেমোরিতে অতটা গেঁথে যায়নি। তা উনি জ্বালানোর চেষ্টা করছেন আলো, কিন্তু সুইচ খুঁজে পাচ্ছেন না। কিন্তু ওনার স্পষ্ট এইবার মনে হলো, এই যে ঘরটাতে উনি ঢুকেছেন, এই ঘরের একদম কর্নারে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু উনি ফিল করতে পারলেন। দেখুন, একটা ঘর যতই অন্ধকার হোক না কেন, আপনি যখনই সেই ঘরের মধ্যে প্রবেশ করছেন, সেই ঘরে যদি অন্য কেউ উপস্থিত থাকে, তাহলে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন, এটার মধ্যে তো কোনো দ্বন্দ্ব নেই। তো এবার ওনার মনে হলো কেউ যেন একটা রয়েছে, এবং এতক্ষণ ধরে যে কান্নার আওয়াজটা সারাটা ডাইনিং হল ধরে প্রতিধ্বনিত হচ্ছিল, সেই কান্নার আওয়াজটা কিন্তু এখন এই ঘরের মধ্যেই হচ্ছে। পাপিয়া দেবী সেই ঘরটাতে দাঁড়িয়ে রয়েছেন, চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার, এবং ওই ঘরের মধ্যে উনি কারোর উপস্থিতি অনুভব করছেন, অ্যাট দ্য সেম টাইম কান্নার আওয়াজও কিন্তু ভেসে ভেসে আসছে। তা উনি এবার মারাত্মক রকমের ভয় পেয়ে গেলেন। এবার যেই উনি ঘরটা থেকে বেরোতে যাবেন, অমনি একটা বাচ্চা মেয়ের কণ্ঠ, কান্না ভেজা কণ্ঠ, যেই কণ্ঠে কান্নার আওয়াজ, সেই কণ্ঠটাই যেন ওনাকে বলে উঠল, মা আমার সাথে খেলবে। ভাবুন তো কীরকম অস্বাভাবিক, অভাবনীয় একটা ব্যাপার। একটা ঘরের মধ্যে চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কারোর একটা উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আর কাঁদতে কাঁদতে কেউ একটা বলছে, একটা বাচ্চা মেয়ে বলছে যে মা আমার সাথে খেলবে। তা এইটা শুনে পাপিয়া দেবী মারাত্মক রকমের ভয় পেয়ে গেলেন। ওই ঘর থেকে ছুটে বেরিয়ে এসে চিৎকার করে গোপালদার নাম ধরে ডাকলেন, সুধীনবাবুর নাম ধরে ডাকলেন। এবার এই চিৎকার চেঁচামেচিতে এদের দুজনেরই কিন্তু ঘুম ভেঙে গেছে। দুজনেই ছুটে এসছে, ড্রয়িং রুমে ছুটে এসছে, আলো জ্বালানো হয়েছে। তা ওনারা দেখছেন যে পাপিয়া দেবী একদম ঘরের মধ্যিখানটায় দাঁড়িয়ে রীতিমতো হাঁপাচ্ছেন, মুখের রং পুরো ফ্যাকাশে হয়ে গেছে, প্রচণ্ড যে ভয় পেয়েছেন সেটা কিন্তু বোঝা গেল ওনাকে দেখে। তো এবার সুধীনবাবু একদম ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, কি হয়েছে, কি হয়েছে তোমার? তা তখন পাপিয়া দেবী পুরো ব্যাপারটা খুলে বললেন যে আমি এরকম উঠেছিলাম জল নিতে, একটা কান্নার আওয়াজ পেলাম, মনে হলো কেউ যেন চারপাশে ঘুরছে, ওই স্টোর রুমটাতে গেলাম, ওখানে গিয়ে আমার মনে হলো কেউ ওখানে আছে, কেউ যেন আমাকে একটা বলে উঠলো যে মা আমার সাথে খেলবে কি না। তা তখন সুধীনবাবু, আমি তো একটু আগে বললাম যে সুধীনবাবুর ব্যাপারে পাপিয়া দেবী কীরকম ধারণা পোষণ করেন, যে উনি এই সমস্ত ব্যাপার মানেন না, পুরোটাই একটা সাইকোলজিক্যাল প্রবলেম বা মনের ভুল বা হ্যালুসিনেশন, এরকম নানান রকমের তিনি বললেন যে দেখো তুমি তো একটা নতুন জায়গায় এসছো, এই জায়গাটার সাথে মানিয়ে নিতে তোমার হয়তো প্রবলেম হচ্ছে, তা অত ভেবো না, এগুলো নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই, ওগুলো বাদ দাও। তো এইরকমভাবে ওই ভদ্রলোক সেই সময়কার মতো ব্যাপারটাকে ধামাচাপা দিলেন।
কিন্তু ওই গোপালদাও কিন্তু তখন মানে সেই সময়ও কিন্তু উনি কোনো রকম কথা বললেন না। উনি কিন্তু চুপচাপ কোনো রকম কথা, কোনো রকম বাক্য ব্যয় না করে উনি কিন্তু চুপচাপ ওই জায়গাটা থেকে সরে গেলেন। দেখুন ধীরে ধীরে কিন্তু এই ব্যক্তি মানে এই গোপালদা এনার মানে হাবভাব আচার আচরণ এগুলো কিন্তু একটু সন্দেহজনক ঠেকছে। তা যত আমি এগোবো তত আপনারা বুঝতে পারবেন খুবই মর্মান্তিক ঘটনা এটা। এবারে কি হলো, এরপর আরও একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু পাপিয়া দেবীর সঙ্গে ঘটলো। এই ঘটনাটা যেটা ঘটলো, এই রাতের ঘটনাটা, তার ঠিক ঠিক দিন দুয়েক পরে, এই দিন দুয়েকের মধ্যে খুব একটা অস্বাভাবিক কিছু ঘটেনি। হ্যাঁ, মাঝে মধ্যে পাপিয়া দেবী কাউকে একটা অনুভব করেছেন, সেটা একদম সত্যি কথা, কিন্তু খুব ভয়াবহ কিছু সেরকম মানে রিমার্কেবল মনে রাখবার মতো বলবার মতো সেরকম কিছু ঘটেনি। কিন্তু দিন দুয়েক পর অত্যন্ত অস্বাভাবিক একটা ভয়ঙ্কর ঘটনা পাপিয়া দেবীর সাথে কিন্তু ঘটল। কীরকম? সেদিনও বিকেলবেলা পাপিয়া দেবী গোপালদাকে পাঠিয়েছেন বাজারের দিকে বেশ কয়েকটা মানে মাসকাবারি কিছু মুদিখানার জিনিস, কিছু দরকারি জিনিস আনবার জন্য। পাপিয়া দেবী কিন্তু এন্টার বাংলোটাতে একা রয়েছেন। এবার আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে বিকেল 4টে 4:30 এরকম টাইমে পাপিয়া দেবীর স্বভাব হচ্ছে, অভ্যাস হচ্ছে, ওই বাংলোর সামনে যে উঠোনটা, বাগানটা যেটা রয়েছে, সেখানে বসে উনি বই পড়েন, বেতের মোড়ায় বসে বই পড়েন। তা সেই দিনও এটার কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি। পাপিয়া দেবী ওখানেই ছিলেন। বই পড়তে পড়তে হঠাৎ আবার ওনার মনে হলো ওনার পেছন দিয়ে কেউ পাস করলো, আর একটা কান্নার আওয়াজ, আবারও সেই কান্নার আওয়াজ। আর এবার এই কান্নার আওয়াজটা ধীরে ধীরে মানে ওনার কানের পাশ থেকে বা ওনার পিছন দিক থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আর দূরে সরে যাচ্ছে মানে আওয়াজটাকে লক্ষ্য করলে বোঝা যাবে যে ওই আওয়াজটা মানে কান্নার আওয়াজটা বাংলোর ঠিক পিছন দিকটাতে চলে যাচ্ছে। এইবার পাপিয়া দেবী ওই আওয়াজটাকে লক্ষ্য করে বাংলোর পিছন দিকটাতে পৌঁছালেন। এবার বাংলোর পিছন দিকে একটা পুকুর আছে, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি ঘটনা শুরুতেই। এবার এই জায়গাটার একটা ডেসক্রিপশন দেওয়া দরকার। বাংলোর পেছনে একটুখানি সরু প্যাসেজের মতো একটা গেট, পেছন দিক দিয়ে বেরোনোরও একটা গেট রয়েছে। সেই গেটটা খুললে পরে অনেকটা মানে একটু চওড়া হলেও একটা কাঁচা রাস্তা আছে। সেই রাস্তার ধারে হচ্ছে পুকুরটা। এবার এই পুকুরটা মানে একদম অদ্ভুত রকমের একটা পুকুর। বিরাট বড় যে পুকুর তা নয়, মানে একদম ছোটোখাটো একটা জলাশয়, চারদিকে গাছগাছালি ঝোপঝাড়ে ঘেরা। আলো খুব একটা পর্যাপ্ত পরিমাণে যে পৌঁছাচ্ছে এই জায়গাটাতে তেমনটাও নয়, কারণ চারদিকে গাছ টাছগুলো মানে আলোটাকে ঢেকে দিচ্ছে। জলটা প্রচণ্ড রকমের ঘোলাটে, একেবারেই পরিষ্কার জল যে তা নয়। এবার এই পুকুরটার দিকে তাকিয়ে ওই পাপিয়া দেবী কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেলেন। মনে হলো যেন এই পুকুরটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, পুকুরটা অনেক কিছুর সাক্ষী বা কোনো একটা মর্মান্তিক কোনো ঘটনার সাক্ষী। পুকুরটা যেন অনেক কিছু ওনাকে বলতে চায়। তো ওই পুকুরটার দিকে তাকিয়ে উনি প্রচণ্ড রকম মোহিত হয়ে গেলেন বললে ভুল হবে, মানে একটা ঘোরের মধ্যে চলে গেলেন। আর আশপাশের যে পরিবেশটা সেটাকেও যে খুব একটা মনোরম পরিবেশ বলা চলে তেমনটা নয়, মানে কেমন যেন একটুখানি গা ছমছম করা একটা পরিবেশ, একটা অস্বস্তিকর দম বন্ধ করা একটা পরিবেশ। তা পাপিয়া দেবী তো একদৃষ্টে চেয়ে রয়েছেন পুকুরটার দিকে, কান্নার আওয়াজটা কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। এবার তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ উনি দেখলেন যে পুকুরটার ঠিক মাঝখানটাতে একটা পুতুল ভেসে রয়েছে। পুতুল বলতে ওই দেখবেন ওই মানে চলতি বাজারে আমরা যেরকম পুতুলগুলো পাই, যেগুলো নিয়ে বাচ্চা মেয়েরা প্রচণ্ড খেলে টেলে, হ্যাঁ, মানে ওই ছোট্ট পুতুল, ফ্রক টক পরানো, মাথার চুলগুলো গোল্ডেন কালারের, ওরকম টাইপের যে পুতুলগুলো হয়, ঠিক ওই রকম টাইপের একটা পুতুল ঠিক পুকুরটার মাঝখানে ভেসে রয়েছে। এবার এই জায়গাটা ওনার প্রচণ্ড রকম অদ্ভুত লাগলো, কারণ উনি যখন পুকুরটার সামনে এসে দাঁড়িয়েছিলেন তখন কোথাও কোনো পুতুল উনি দেখতে পাননি, পুকুরের মধ্যে ভেসে রয়েছে এরকমটা উনি দেখতে পাননি। তাহলে হঠাৎ করে পুকুর মানে পুতুলটা এলো কোত্থেকে, কোন দিক থেকে ভেসে এলো, উনি কিছুই রিলেট করতে পারছেন না, কিছুই উনি কিন্তু বুঝে উঠতে পারছেন না। এইবার হঠাৎ উনি দেখতে পেলেন স্পষ্ট, মানে উনি যখন আমাকে এই ঘটনাটা বলছেন মানে আমার নিজেরই গা ছমছম করে উঠছিল। মানে জলের তলা থেকে একটা কচি হাত, মানে বাচ্চা মেয়ের একটা হাত বেরিয়ে এসে পুতুলটাকে যেন গ্র্যাব করে মানে পুকুরের মধ্যে টেনে নিল। এরকম একটা দৃশ্য কিন্তু উনি, ভয়ঙ্কর একটা দৃশ্য উনি দেখতে পেলেন।
এবং সেটা দেখে উনি এতটাই ভয় পেয়ে গেলেন, এতটাই হতচকিত হয়ে গেলেন, চমকে উঠলেন যে উনি ভয় দুটো হাত দিয়ে একদম চোখ মুখ ঢেকে ফেলেছেন। সঙ্গে সঙ্গে মনে হলো পুকুরের মধ্যে কেউ ঝাঁপ দিলে পরে যেরকম একটা আওয়াজ হয়, একটা ঝপাস করে একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ কিন্তু ওনার কানে এলো। আর একটা বাচ্চা মেয়ের কণ্ঠে তীব্র একটা আর্তনাদ উনি কিন্তু শুনতে পেলেন। এইবার এইটা দেখে উনি একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। উনি চোখ খুলে ফেলেছেন, চোখ খুলে দেখছেন যেই জায়গাটাতে পুতুলটা ভেসেছিল সেই জায়গার জলটা প্রচণ্ড রকমভাবে আলোড়িত হচ্ছে। মানে ওই জলের মধ্যে পড়ে গিয়ে কেউ যদি প্রাণপণে হাত পা ছুঁড়ে বাঁচবার চেষ্টা করে, কেউ ধরুন ডুবে যাচ্ছে, সে বাঁচবার চেষ্টা করছে, হাত পা ছুটছে, জল থেকে ওঠার চেষ্টা করছে, তখন যেরকম একটা হয়, ওই রকমভাবে পুরো জলটাই কিন্তু আলোড়িত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। তো উনি কী করবেন উনি বুঝে পেলেন না, উনি ওই পুকুরটাতে যেন ঝাঁপ দিতে গেলেন। মানে ওই মোমেন্টে পাপিয়া দেবী কিন্তু সাঁতার জানেন না, কিন্তু ওই মুহূর্তে তিনি কিন্তু বিস্মৃত হয়েছিলেন যে উনি যদি পুকুরে ঝাঁপ দেন তাহলে কীরকম পরিমাণে বিপদ ওনার জন্য অপেক্ষা করে রয়েছেন, উনি হয়তো ডুবেই মারা যেতেন। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা যে সেই মোমেন্টে সুধীনবাবু কিন্তু বাড়িতে এসেছিলেন। কেন এসেছিলেন? ওনার কোনো একটা মানে অফিস সংক্রান্ত কোনো একটা ফাইল, সেটা হয়তো উনি বাড়িতে ফেলে গেছিলেন, সেইটা নেবার জন্য বোধহয় উনি এসেছিলেন। এসে ওই পাপিয়া দেবীর চিৎকার টিৎকার শুনতে পেয়েছেন, শুনতে পেয়ে এসে দেখছেন যে পাপিয়া দেবী মানে একদম জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, পুকুরটাতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, সেই মোমেন্টে কিন্তু সুধীনবাবু ঢুকে পড়েন। ঢুকে পড়ে একদম পেছন দিক থেকে এসে ওনার হাতটাকে খপ করে তিনি চেপে ধরলেন। চেপে ধরে বললেন যে পাপিয়া, এটা তুমি কি করতে যাচ্ছ? তুমি হঠাৎ জলের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছ কেন? তোমার কি ভীমরতি ধরলো? তুমি না জানো সাঁতার, না জানো কিছু, তুমি এক্ষুনি যদি জলটায় নামতে তোমার কি বিপদটা হতে পারতো বলো তো? কতদিনের কি পুরনো পুকুর, কত পাঁকে টাকে ভরা, তুমি তো ডুবে যাবে। তা তখন পাপিয়া দেবী বললেন যে আমি কি করে এখানে দাঁড়িয়ে থাকবো বলো তো? আমি দেখলাম যে একটা বাচ্চা মেয়ে জলের মধ্যে পড়ে গেছে, হাত পা ছুটছে। বলে যখনই উনি পুকুরটার দিকে আবার দেখাতে গেলেন সুধীনবাবুকে, দেখলেন যে পুরো পুকুরটা একদম মানে আগের মতোই শান্ত। আপনি ভাবুন একটা কথা আপনারা, যদি কেউ জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েও সে যদি জল থেকে উঠে চলেও যায়, ওই যে জলের মধ্যে যে রিপল যেগুলো ক্রিয়েট হবে, সেগুলো কিন্তু অত তাড়াতাড়ি মেলায় না, অত তাড়াতাড়ি শান্ত হয় না। মানে পাপিয়া দেবী ওটা দেখেছেন, আর মানে দেখেও পুকুরের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছেন, আর সুদিনবাবু এসছেন, এইটার মধ্যে হয়তো কয়েক সেকেন্ডের একটা ফারাক, তার মধ্যে পুরো পুকুরটা ওই রকম আগের মতো শান্ত নিস্তেজ ওই রকম কিন্তু হওয়ার কথা নয়। তাহলে পাপিয়া দেবী কি ভুল দেখলেন? তা তখন পাপিয়া দেবী পুরো ব্যাপারটা বললেন সুধীনবাবুকে। তা সুধীনবাবু শুনে প্রচণ্ড রেগেও গেলেন যে গোপাল কোথায়, এরকম টাইমে গোপাল নেই বাড়িতে। তা তখন পাপিয়া দেবী বললেন যে দেখো দেখো, গোপালদাকে আমি দোকানে পাঠিয়েছি, ওর ওপরে রাগারাগি করো না। তো যাই হোক, তা ব্যাপারটা তখনকার মতো থিতিয়ে গেল। কিন্তু সুধীনবাবু যথারীতি এখনও পাপিয়া দেবীর কোনো কথাই বিশ্বাস করছেন না, পুরোটাই উনি মনের ভুল হিসেবে মেনে নিচ্ছেন। এইবার এরপরে একদিন কি হলো, পাপিয়া দেবী মানে কীরকমভাবে, মানে কি বলবো, মানে গোপন ব্যাপারগুলো কীরকমভাবে সামনে চলে আসে দেখুন। পাপিয়া দেবী সেদিন রান্না করছেন দুপুরের দিকে, সুধীনবাবু যথারীতি অফিসে। এবার রান্নাঘর থেকে, মানে রান্নাঘরে একটা জানলা রয়েছে, রান্নাঘরটাও কিন্তু বাংলোর পিছন দিকটাতেই, মানে পিছনের সাইডটাতে, ওখান থেকেও কিন্তু পুকুরটাকে দেখা যায়। তার রান্নাঘরের জানলার দিয়ে দেখছেন পাপিয়া দেবী রাঁধতে রাঁধতে যে গোপালদা কোথাও একটা যাচ্ছেন, এবং সেটা যে ওই বাংলোর পিছন দিকে পুকুরটার দিকেই যে উনি যাচ্ছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ওনার মধ্যে কেমন একটা চোরা ভাব লক্ষ্য করা যাচ্ছে, মানে চারদিকে একটুখানি এরকমভাবে তাকাতে তাকাতে, উনি যে ওখানে যাচ্ছেন সেটা অন্য কেউ লক্ষ্য করছে কি না, অন্য কেউ দেখতে পাচ্ছে কি না, এই রকম একটা হাবভাব নিয়ে, এই রকম একটা শরীরের ভঙ্গি নিয়ে তিনি কিন্তু পুকুরটার দিকে যাচ্ছেন। এইটা দেখে কিন্তু পাপিয়া দেবের একটু সন্দেহ হলো। উনি কি করলেন, উনি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে মানে অত্যন্ত মানে পা টিপে টিপে, মানে যতটা আস্তে করে সম্ভব হয়, তিনি কিন্তু বাংলোর পিছন দিকটাতে গেলেন। এবার ইতিমধ্যে ওই গোপালদা তিনি কিন্তু পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়েছেন। উনি লক্ষ্য করলেন পাপিয়া দেবী দূর থেকে একটু আড়াল থেকে, মানে উনি সেই মোমেন্টে আর কি গোপালদার সামনে যেতে চাননি,
উনি একটু দূর থেকে লক্ষ্য করলেন, দেখলেন যে ওই গোপালদা পুকুরের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন এবং ঘন ঘন ওনার যে মানে ওই যে ফতুয়াটা উনি পরে আছেন সেই ফতুয়ার কাপড় দিয়ে উনি ঘন ঘন নিজের চোখ মুছছেন এবং কান্না ভেজা কণ্ঠে একটা নাম ওই গোপালদা কিন্তু বারবার করে উল্লেখ করছে, সেই নামটা হচ্ছে মাম্পি। এই নামটা বলতে বলতে বারবার করে উনি একটাই কথা বলছেন যে মাম্পি মা, তুই যে এইভাবে ফিরে আসবি এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। ঠিক এই ল্যাঙ্গুয়েজ। তা এইটা শুনে মানে ওই পাপিয়া দেবীর মাথা রীতিমতো ঘুরে গেল এবং অনেক প্রশ্ন কিন্তু ওনার মনের মধ্যে বাসা বাঁধল যে এই মাম্পিটা কে, তার নাম করে এই গোপালদা কেন এত কান্নাকাটি করছেন, পুকুরটাতেই বা কী ঘটেছিল, কী এমন রহস্য রয়েছে এখানে। তো এরকম নানান রকম প্রশ্ন কিন্তু ওনার মাথায় এলো, কিন্তু ওই মোমেন্টে উনি গোপালদাকে ডেকে বিব্রত করতে চাননি, উনি আবার লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে চলে এলেন। সেই দিন বিকেলবেলায় গোপালদা যখন ওই পাপিয়া দেবীকে চা দিতে এসছেন, চা দিয়ে তো উনি চলে যাচ্ছিলেন, উনি তো বারান্দায় বলছি ওই সামনের বাগানটাতে মোড়ায় বসেছিলেন, তা তখনই চাটা দিয়ে গোপালদা চলে যাচ্ছিলেন, তা উনি পেছন থেকে ডাকলেন পাপিয়া দেবী যে গোপালদা তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তা উনি একটুখানি হকচকিয়ে গেছেন, তা বললেন যে দেখো আমি কিন্তু আজকে সবটাই শুনেছি, তুমি পুকুরের ধারে দাঁড়িয়েছিলে, ওখানে দাঁড়িয়ে তুমি নিজের চোখ মুছছিলে, তুমি কান্নাকাটি করছিলে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলে এবং মাম্পি নামটা কিন্তু আমি তোমার মুখে শুনেছি, তুমি যা যা বলেছো সবই আমার কানে এসছে। গোপালদা আমি এবারে একদম 100% শিওর হয়ে গেছি যে এই বাংলোটাতে সত্যিকারের কিছু একটা ঘটেছিল। কি ঘটেছিল আমাকে বলো, আমি কিন্তু এই বাংলোটাতে অনেক কিছু ফিল করেছি, তোমার দাদাবাবু হয়তো ফিল করেননি, মানে উনি সুদিনবাবুর কথা বলছেন, উনি হয়তো ফিল করেননি, উনি এসব মানেনও না, কিন্তু আমি স্পষ্ট এখানে কারোর মানে উপস্থিতি আমি টের পাই, রাত বিরেতে আমি কান্নার আওয়াজ পাই, পুকুরটার দিকেও অনেক অস্বাভাবিক দৃশ্য আমার নজরে পড়েছে, যেগুলোর অনেকটাই আমি তোমাকে বলেছি কিন্তু তুমি তার কোনো রকম সদুত্তর দাওনি। দয়া করে আমাকে বলো এই বাংলোতে কি ঘটেছিল, কোনো মর্মান্তিক কোনো ইতিহাস এই বাংলোর মধ্যে লুকিয়ে রয়েছে কি না সেটা আমাকে দয়া করে পরিষ্কার করে জানাও। গোপালদা তখনও চুপ, বারবার একটাই কথা উনি বলে যাচ্ছেন যে আমি কোনো মাম্পিকে চিনি না, আমি এরকম কোনো ঘটনা জানি না, হ্যানা ত্যানা এরকম নানান রকমভাবে প্রশ্নগুলোকে এড়িয়ে তিনি ঘরের মানে বাংলোর মধ্যে ছুটে চলে গেলেন। এইবার কিন্তু পাপিয়া দেবীর রীতিমতো মাথা গরম হয়ে গেল, মানে উনি আর মেজাজ ঠিক রাখতে পারলেন না, প্রচণ্ড রকম রেগে গেলেন। এবার রেগে যাওয়ার বহিঃপ্রকাশ তো এক একটা মানুষের এক এক রকম। তা পাপিয়া দেবীর ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি একদম চুপ করে গেছিলেন, মানে একদম মৌন হয়ে গেছিলেন, উনি আর কোনো রকম কথা বলেননি, গোপালদার সঙ্গেও সেদিন আর কোনো কথা বলেননি, এমনকি সুদিনবাবু যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরেন প্রয়োজন ছাড়া ওনার সাথে আর কোনো রকম কথাবার্তা কিন্তু ওই পাপিয়া দেবী বলেন না। এর ঠিক দুদিন পর এই সুদিনবাবুর সঙ্গে একটা ইনসিডেন্ট হয়। সুদিনবাবু একদিন রাতের বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে উনি একটু বারান্দায় গিয়ে বসেছেন। এবার কি হয়, সাধারণত ওনাদের যেটা হ্যাবিট ছিল আর কি, সুদিনবাবু আর পাপিয়া দেবী মানে ডিনারের পর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিলে বাংলোর পিছনের যে বারান্দাটা ওখানে বসে খানিকক্ষণ গল্পগুজব করে তারপরে শুতে যেতেন। সুদিনবাবু একটা সিগারেট খেতেন, হয়তো ধূমপান করতেন। এবারে যেহেতু পাপিয়া দেবীর মন মেজাজ খুব খারাপ, টানা দুদিন ধরে উনি কিন্তু সুদিনবাবুর সঙ্গে কোনো রকম ইন্টারাকশান করছেন না, কোনো রকম কথা বলছেন না। সুদিনবাবু অনেকবার জানার চেষ্টা করেছেন যে তোমার কি হয়েছে আমাকে খুলে বলো, পাপিয়া দেবী আর কোনো রকম কথা বলছেন না, বারবার একটাই কথা বলছেন যে আমি যা বলবো সেগুলো তো তোমাদের বিশ্বাস হবে না, তোমরা আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ, আমি একটা ব্যাপার জানতে চাইছি, একটা রহস্যের উন্মোচন করতে চাইছি, তাতে তোমরা কেউ কোঅপারেট করছো না, তাই কি হচ্ছে না হচ্ছে সেইগুলো বলারও কোনো রকম দায়বদ্ধতা আমার নেই। তো এই নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কি বলবো, একটা মনোমালিন্য, একটা মন কষাকষি হয়েছে। তা সুদিনবাবু সেদিন বারান্দায় একা বসে আছেন, পাপিয়া দেবী কিন্তু ওনার ঘরে মানে শোবার ঘরে রয়েছেন। এবার সিগারেটটা খেতে খেতে হঠাৎ সুদিনবাবুর মনে হলো, মানে বারান্দায় একটা আলো জ্বলছিল, বারান্দার বাইরে যে সানশেডের মতো করা একটা কার্নিশ মতো করা, সেখানে একটা আলো লাগানো ছিল, সেই আলোতে মানে যতটুকু পাওয়ার ছিল আলোটার, তাতে পুকুরটাকে একটু হলেও দেখা যাচ্ছিল, মানে পুরো পুকুরটাকে দেখা না গেলেও পুকুরের ধারটাকে দেখা যাচ্ছিল। এইবার
সুদিনবাবু স্পষ্ট লক্ষ্য করলেন সিগারেট খেতে খেতে হঠাৎ উনি দেখতে পেলেন যে পুকুরের ধারে একটা বাচ্চা মেয়ের অবয়ব, তাকে পুরোপুরি পরিষ্কার দেখা না গেলেও ঠিক মনে হচ্ছে যে কোনো একটা বাচ্চা মেয়ে সেখানে ফ্রক পরে দাঁড়িয়ে রয়েছে। এবং সুদিনবাবু তাকে ডাকবার আগে বা কিছু বলে ওঠার আগে সে হঠাৎ করে দ্রুত গতিতে জলের মধ্যে ঝাঁপ দিল, কিছু বুঝে ওঠার আগেই। আর সঙ্গে সঙ্গে একটা আওয়াজও কিন্তু ওই সুদিনবাবু পেলেন, আর একটা আর্তনাদও কিন্তু ওনার কানে এলো। এবার কিন্তু সুদিনবাবু নিজেও দেখতে পেলেন। দেখে উনি একদম তড়িঘড়ি ঘরের মধ্যে ঢুকে এসছেন। ঢুকে এসে পাগলের মতো, উন্মাদের মতো উনি টর্চ খুঁজে যাচ্ছেন। তা পাপিয়া দেবী এটা দেখে বললেন যে, কি হলো, তুমি কি খুঁজছো এরকমভাবে? তা তখন সুদিনবাবু ওনাকে পুরো ঘটনাটা বললেন। তা পাপিয়া দেবী তখন মৃদু হেসে বলছেন যে, দেখো, আমি তো এটা অনেক দিন আগেই তোমাকে বলেছি, তুমি আমার মুখের কথা বিশ্বাস করোনি। আজকে তুমি নিজে দেখতে পেলে তাই তুমি এরকম করছো, তা না হলে তো তুমি নিজে এগুলো কোনো দিনই বিশ্বাস করতে না। তা তখন ভদ্রলোক বলছেন যে, দাঁড়াও দাঁড়াও, তুমি আগে আমাকে টর্চটা দাও, আমি দেখি আগে গিয়ে বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারি কি না, ও তো জলের মধ্যে পড়ে গেছে। তা তখন পাপিয়া দেবী শান্ত কণ্ঠে বললেন যে, দেখো, ওকে বাঁচিয়ে কোনো লাভ নেই। তুমি টর্চ নিয়ে গিয়ে ওখানে খুঁজেও কোনো লাভ নেই, ওকে বাঁচিয়েও লাভ নেই, ওখানে গেলে তুমি আর কিন্তু কিচ্ছু দেখতে পাবে না। তা তখন সুদিনবাবু বলছেন যে, ব্যাপারটা কি বলো তো পাপিয়া, কি কি হয়েছে এখানে? তা পাপিয়া দেবী তখন বলছেন যে, দেখো, উনি যা যা ফেস করেছেন এতদিন ধরে সেগুলো তো উনি বললেনই। নিয়ে বললেন যে, দেখো, এই বাড়িটার কোনো একটা রহস্য আছে এবং সেটা গোপালদা খুব ভালোভাবে জানেন যে এখানে কি ঘটেছিল না হয়েছিল। সবটাই কিন্তু ওনার জানা, কোনোটাই অজানা নয়। কিন্তু উনি কোনো একটা কারণবশত আমাদেরকে এই ব্যাপারগুলো জানতে দিতে চাইছেন না, বুঝতে দিতে চাইছেন না। তুমি তোমার সোর্স লাগিয়ে, তুমি তো এখন একটা চাকরি করছো এখানে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তোমার একটা পজিশন আছে, তুমি দয়া করে একটুখানি খোঁজ খবর নিয়ে জানতে চেও যে মাম্পি নামে কোনো মেয়েকে কেউ চেনে কি না, এবং এই বাংলোটাতে আগে কি ঘটেছিল, এই খোঁজ খবরটা তুমি কিন্তু একটুখানি নিয়ে আমাকে জানিও। তা সুদিনবাবু বললেন যে, ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে দেখব। খোঁজ খবর তো উনি নিলেন, এবং পরের দিনই উনি বাড়ি ফিরে যেটা জানালেন সেটা অত্যন্ত মর্মান্তিক একটা ব্যাপার। ঘটনাটা কি ঘটেছিল, সুধীনবাবু এই বাংলোটাতে আসার আগের যিনি বিডিও ছিলেন, এই বাংলোটা বিডিওদের জন্যই অ্যালট করা থাকে। তা সুধীনবাবু আসার আগে একজন বিডিও ছিলেন, তিনি ছিলেন একজন অবাঙালি ব্যক্তি। তিনি বছর 3 কি 3.5 এরকম ছিলেন। কিন্তু তার আগে যে বিডিও ছিলেন তিনি মোটামুটি বছর 5 মতো এখানে থাকতেন, থেকেছিলেন এই বাংলোটাতে। তা ওনার নাম ছিল প্রতাপবাবু। তা প্রতাপবাবু আর ওনার স্ত্রী, ওনাদের একটা কন্যা সন্তান ছিল, তার নাম ছিল মাম্পি। এবার এই মাম্পির তখন 6 কি 7 বছর বয়স। এই বাংলোর পিছন দিকটাতে খেলতে খেলতে একবার বেরিয়ে গিয়ে ওই যে পুকুরটার পাশে যে কাঁচা রাস্তাটা, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, তা ওর হাতে একটা পুতুল ছিল। ভুলবশত সেই পুতুলটা বোধহয় জলের মধ্যে পড়ে গেছিল, এবং সেই পুতুলটাকে বাঁচাতে গিয়ে, পুতুলটাকে তুলতে গিয়ে মাম্পি যখনই তার ধারে যায়, পুতুলটাকে তুলতে যায়, তখন সেও কিন্তু অ্যাক্সিডেন্টলি ওই জলের মধ্যে পড়ে যায় এবং সে ডুবে যায়। সেই মোমেন্টে ওকে বাঁচানোর মতো সেই জায়গাটাতে কেউ ছিল না। তো ওর মা বোধহয় বাড়ির মধ্যে কোনো কাজ টাজ করছিলেন, শুনতে পাননি, বা যখন এসে পৌঁছেছেন অনেকটাই দেরি হয়ে গেছে। তা ততক্ষণে কিন্তু মাম্পি অলরেডি মৃত্যু, ওকে যখন জল থেকে তোলা হয়, উদ্ধার করা হয়, তখন কিন্তু ও অলরেডি মৃত্যু। এইবার এই গোপালদা কিন্তু সেই সময় এই বাড়িটাতেই কাজ করতেন, ওই প্রতাপবাবু আর তার স্ত্রীর হয়ে, যেরকম এখন উনি সুদিনবাবু আর সুদিনবাবুর স্ত্রী পাপিয়া দেবীর হয়ে কাজ করেন, ঠিক সেরকমই ওই প্রতাপবাবু আর তার স্ত্রীর হয়েও কিন্তু কাজ করতেন এই গোপালদা। এবং এই মাম্পিকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি, তার কারণ তার নিজেরও একটা নাতি ছিল ওরই বয়সী। এবার ওই গোপালদার যে নাতি, সেও মাঝে মধ্যে এই বাংলোটাতে আসতো। ওই প্রতাপবাবুর স্ত্রী ওকে একটু পড়াশোনা শেখাতো, লেখাপড়া শেখাতো, এরকম নানান রকম হতো। আর মাম্পির সঙ্গে কিন্তু ওর নাতির একটা হৃদ্যতার সম্পর্ক, খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো। এবার মাম্পির
মৃত্যুর পর, এরকম একটা অস্বাভাবিক আকস্মিক মৃত্যুর পর প্রতাপবাবু রীতিমতো কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, একটা চূড়ান্ত রকমের ডিপ্রেশনে চলে যান, কাজটা ছেড়ে দিয়ে উনি কিন্তু মানে কাজে এক প্রকার ইস্তফা দিয়ে উনি এখান থেকে চলে যান। আর কোনো দিন ওনাকে দেখাও যায়নি, কোথায় চলে গেছেন কেউ জানে না। মানে তার স্ত্রীকে নিয়ে, মানে মোদ্দা কথা, তারপরে বাড়িটা খালি পড়েছিল। তারপরে তো নতুন একজন বিডিও এলো, তিনি বছর তিনেক ছিলেন, কিন্তু তারপর মানে তিনি চলে যাওয়ার পর আবার এই সুদিনবাবু এনারা এসছেন। এইবার গোপালদাকে ডাকা হলো, গোপালদাকে ডেকে বলা হলো পুরো ব্যাপারটা, যে এবার সুদিনবাবুই কথা বললেন যে দেখো গোপালদা, আমি কিন্তু সবটাই জানতে পেরেছি, তা তুমি এটা আমাদেরকে বলোনি কেন? তা তখন গোপালদা মানে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিলেন, প্রচণ্ড কান্নাকাটি করলেন, করে বললেন যে দেখুন, এরকমটা যে হবে আমি কিন্তু ভাবিনি। কারণ এই ঘটনাটার পর চট করে তো এই সমস্ত ব্যাপারে কেউ বিশ্বাস করে না, বা বিশ্বাস করতে মনও চায় না। তা এই ঘটনাটা ঘটবার পর যে নতুন ভিডিও যিনি এসেছিলেন, তিনি ছিলেন সিঙ্গল একজন ভদ্রলোক, মানে তার কোনো পরিবার বলে কেউ ছিল না, কোনো স্ত্রী বা কোনো সন্তান কেউ ছিল না, উনি একা থাকতেন। সেই সময় উনি যে 3-3.5 বছরের মতো ছিলেন এই বাংলোটাতে, তখন কিন্তু কোনো রকম ফিলিংস আমাদের হয়নি, মানে আমার হয়নি, মানে ওই মাম্পির উপস্থিতি আমি কিন্তু এই বাড়িটাতে কোনোভাবেই টের পাইনি। কিন্তু আপনারা যেদিন থেকে এলেন, সেই দিন থেকে এই পাপিয়া ম্যাডাম যিনি, তিনি তো অনেক পরে এই অভিজ্ঞতাগুলো হয়েছে, কিন্তু আপনারা যেদিনই এই বাড়িটাতে পা রাখলেন, একটা রাত্রি কাটবার পর থেকেই আমি কিন্তু ধীরে ধীরে মাম্পির উপস্থিতি এখানে অনেকবার অনুভব করেছি, পাপিয়া দেবীও করেছেন। আমি জানি না এটা কেন হলো, আমার একটা ধারণা, যেটা মানে গোপালদা বলছেন, আমার একটা যেটা ধারণা, যে মাম্পি তো একটা মা বাবা তার ছত্রছায়ায় ছিল, মানে এই মা বাবার সঙ্গে আঁকড়ে থাকা, হ্যাঁ, তাদেরকে জড়িয়ে থাকা, তাদেরকে ঘিরে বেঁচে ওঠা, বা আস্তে আস্তে বড় হয়ে ওঠা, এইটা ওর খুব ভালো লাগতো, যেটা যে কোনো সন্তানেরই ভালো লাগবে। তা এর আগে যে ভিডিও ছিলেন, তিনি কোনো ফ্যামিলি ম্যান ছিলেন না, তিনি একজন সিঙ্গল একজন পার্সন ছিলেন, তাই ওনার প্রতি মাম্পি হয়তো সেই রকম একটা টান বা সেই রকম একটা আকর্ষণ কিন্তু অনুভব করেননি। কিন্তু এই পাপিয়া দেবী আর সুধীনবাবু, এদের দেখে হয়তো এদের মধ্যে মানে মাম্পি তার নিজের মা বাবাকে খুঁজে পেয়েছে, এরকম কিছু একটা ব্যাপার। কারণ এরা না দুজনে প্রচণ্ড রকম ভদ্রলোক। পাপিয়া দেবীর মধ্যে মারাত্মক রকমের দয়া, মায়া, মমতা, করুণা সবই রয়েছে, প্রচণ্ড ইমোশনাল, যেটা আমি বলেছি। সুধীনবাবুও প্রচণ্ড ভালো একজন মানুষ। তা সেইটা দেখে হয়তো মাম্পি আপনাদের প্রতি আকর্ষিত হয়ে পড়ে আপনাদেরকে তার অস্তিত্বের আভাস কিন্তু দিয়েছে। একটা কথা বলি কি, মানে গোপালদা বলছেন, একটা কথা বলি, আপনারা না ওকে ভয় পাবেন না, আর ওকে এখান থেকে, এই আশ্রয় থেকে ওকে তাড়ানোরও কোনো চেষ্টা করবেন না। আমার মনে হয় মাম্পি প্রচণ্ড ভালো মেয়ে ছিল, আমাকে খুবই ভালোবাসতো, প্রচণ্ড সফট স্পোকেন, মিষ্টভাষী, অনেক গুণ ছিল তার মধ্যে, ভালো আঁকতে পারতো, ভালো গান করতে পারতো, এরকম নানান রকম ট্যালেন্ট ওর মধ্যে ছিল। তো যাই হোক, তা বিধাতা সব কিছুই দিয়েছিলেন, কিন্তু একটা জিনিসই দেননি, সেটা হচ্ছে আয়ু, সেটা হচ্ছে মানে দীর্ঘায়ু, মানে সেটা দেননি মাম্পিকে, যে যার কারণে একটা অপঘাতে মৃত্যু হয়ে অকালে ওকে ছেড়ে দিয়ে চলে যেতে হলো সব কিছু। তো যাই হোক, তা ও আপনাদেরকে পেয়ে ও কিন্তু বেজায় খুশি, সেটা আমি বুঝতে পারি। তাই ওকে এখান থেকে তাড়াবেন না আপনারা, প্লিজ। ওকে কিন্তু এই বাড়িতে রেখে দিন। ও, আমি কথা দিচ্ছি, ও কিন্তু আপনাদের কোনো রকম ক্ষতি করবে না, কোনো রকম অনিষ্ট আপনাদের ওর দ্বারা কিন্তু হবে না। তা এরপর যাই হোক, তা ওনারা তো কনভিন্সড এই ব্যাপারটাতে, আর কোনো রকমভাবেই ওনারা চেষ্টা করেননি। তা মাম্পির উপস্থিতি এর আরও অনেক দিন পর অবধি ছিল। এর ঠিক 3 থেকে 4 মাস পর হঠাৎ করে জানা গেল বিভিন্ন উপসর্গ, সিমটমসের মাধ্যমে, যে পাপিয়া দেবী প্রেগনেন্ট হয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা। অদ্ভুত ব্যাপার, উনি অন্তঃসত্ত্বা হওয়ার পর ধীরে ধীরে কিন্তু মাম্পির উপস্থিতির যে একটা অনুভূতি, যেটা টের পাওয়া যেত, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো। কমতে শুরু করলো মানে, কমতে শুরু করলো বললে ভুল হবে, মানে অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে গেল। এবারে ব্যাপারটা কীরকম হলো দেখুন, এই পাপিয়া দেবী যতই হোক, এই মাম্পি একজন অশরীরী আত্মা যতই হোক না কেন, পাপিয়া দেবী কিন্তু তার প্রতি প্রচণ্ড রকম অ্যাটাচড হয়ে পড়েছিলেন। মানে আমরা সাধারণত কোনো একটা পরিত্যক্ত বাড়িতে বা কোনো একটা পুরনো বাড়িতে এরকম এন্টিটিদের দেখব, সেটা এক্সপেক্ট করি না, মানে সেটা আমরা ভাবতেও পারি না। কিন্তু পাপিয়া দেবীর ক্ষেত্রে যেটা হয়েছিল,
যে মাম্পি কখন আসবে, মাম্পি কখন একটু এসে তার উপস্থিতি টের পাওয়াবে, মানে কাউকে তো আর সচক্ষে দেখা যেত না, তার উপস্থিতিটা টের পাওয়া যেত মানে কিছু গন্ধের মাধ্যমে, কিছু আওয়াজের মাধ্যমে, যেরকম হয় প্রেতাত্মার উপস্থিতি এরকমই হয়। তা সেইটার জন্য উনি আশা করে বসে থাকতেন, কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। এইবারে কি হলো, এটা তো গেল একটা। এরপর ওই পাপিয়া দেবী এবং সুধীনবাবু এনাদের কিন্তু একটা কন্যা সন্তান জন্মায়। ঠিক আছে, একদম কন্যা সন্তান, ফুটফুটে পরীর মতো সুন্দর দেখতে একটি কন্যা সন্তান জন্মায়। ওনারা তার নাম রাখেন ভাস্বতী। ভাস্বতী আজকে অনেকটাই বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, তিনি বিয়ে থা করেছেন, তিনি ওয়েল সেটেলড লাইফে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এটা যখন পাপিয়া দেবী আমাকে বলছেন ঘটনাটা, উনি বললেন যে কীরকম অদ্ভুত ব্যাপার জানেন তো, এই মেয়ে মানে আমাদের মেয়ে ভাস্বতী, এর সব কিছু নর্মাল, কিন্তু অদ্ভুত রকমের ওর জল দেখলে পরে ভয়, জল দেখলে পরে ও কিন্তু মারাত্মক ভয় পায়। মারাত্মক ভয় পেত, মানে ছোটোবেলাতে ওকে যখন এমনকি বাথরুমে ঢুকিয়ে স্নান করানো হতো, গায়ে যখন মগ দিয়ে জল ঢালানো হতো, তখনও কিন্তু ও প্রচণ্ড রকম চিৎকার করে ভয়ে কাঁদত। এবং এই জলের প্রতি ভয়, এটা কিন্তু ওর অনেক বছর বয়স অবধি ছিল। কাউন্সেলিংয়ের মাধ্যমে, সাইকিয়াট্রিস্ট দেখিয়ে, সাইকোলজিস্ট দেখিয়ে ভয়ের মাত্রাটাকে কিছুটা কমানো গেলেও এই ভয় কিন্তু পুরোপুরি তার জীবন থেকে মুছে যায়নি। এই ভয় এমনই মারাত্মক রকমের ভয় যে নদীর ধারে বা সমুদ্রের ধারে যে সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেও পর্যন্ত বেড়াতে যেতে ও ভয় পায়। ও পাহাড়ে যায়, ও জঙ্গলে যায়, ও মরুভূমিতে যায়, ও যে কোনো জায়গায় যায়, কিন্তু যেরকম জায়গায় এই মানে জলের ধারে কোনো একটা জায়গা, সেই রকম জায়গায় ও কিন্তু অ্যাভয়েড করে, ও একদমই যেতে চায় না। যার কারণে ওর হাজব্যান্ডও কিন্তু তার সঙ্গেও একটা মাঝে মধ্যে মনোমালিন্য হয়ে যায়। অর্থাৎ এই ভয়টা কিন্তু এখনও পুরোপুরিভাবে রয়ে গেছে। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্টে জানাবেন যে ভাস্বতী মানে কন্যারূপে জন্ম নিয়েছে সুধীনবাবু আর পাপিয়া দেবীর জীবনে, কিন্তু কন্যারূপে জন্ম নিলেও শরীরটা যদি ভাস্বতীর হয়ও, এর ভেতরে যে চেতনার পিণ্ড বলুন বা আত্মা বলুন, সেটা কি মাম্পিরই আত্মা? অর্থাৎ মাম্পি নিজেই কি তার অভিভাবক চয়ন করলো তার পরবর্তী জীবনে? আত্মারা কিন্তু এটা করতে পারে, এরকম কিন্তু অনেক বইতে পড়া যায় বা শোনা যায় যে আত্মা সে কিন্তু স্পিরিট ওয়ার্ল্ড থেকে একটা ডিসিশন নিতে পারে যে তার পরবর্তী জীবনে তার মা বাবা কারা হবেন বা কে হবেন। তো আপনাদের কি মনে হয় সেটা আমাকে একটু জানাবেন যে ভাস্বতীর এই ভয়টা, এটা কি নিতান্তই কাকতালীয় কোনো ভয়, নাকি মাম্পি আগের জন্মে এরকমভাবে একটা অস্বাভাবিকভাবে জলের মধ্যে পড়ে গিয়েছিল এবং সেই এখন ভাস্বতী রূপে জন্ম নিয়েছে ওই সুধীনবাবু আর পাপিয়া দেবীর জীবনে, তাই জন্য এই ভয়টাকেই ও ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে? আপনাদের মতামত আমি শুনতে চাই, আমি জানতে চাই। তাহলে এই ছিল হচ্ছে আজকের ঘটনা। আশা করি আপনাদের প্রত্যেকের এই ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর ঘটনা আমাকে পাঠাবেন, আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাকে পাঠাবেন। আপনারা যদি এখানে এসে ঘটনা বলতে চান তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন, ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাকে জানাবেন। আবারও দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।